ক্ষমতা বেশি থাকবে। ব্যক্তি রাষ্ট্রের অধীন, রাষ্ট্র ব্যক্তির অধীন নয়। ব্যক্তির জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্যই ব্যক্তি। এটা হলো আদর্শবাদ। অ্যারিস্টটল আদর্শবাদী দার্শনিক। উনি ব্যক্তি আর রাষ্ট্র এই উভয়ের মধ্যে ব্যক্তিকে কম গুরুত্ব দিয়েছেন, রাষ্ট্রকে বেশি গুরুত্ব দিয়েছেন। প্লেটো আদর্শ রাষ্ট্রের কল্পনা করেছেন, যে এই ধরনের রাষ্ট্র গড়ে উঠবে। আদর্শবাদে কাল্পনিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়, যেটা অনেক সময় বাস্তবে সম্ভব নয়। আদর্শ রাষ্ট্রে তৃতীয় শ্রেণীর মানুষ, উৎপাদক যারা, তারা শাসন ক্ষমতায় যেতে পারবে না। শুধু অভিভাবক শ্রেণী শাসন ক্ষমতায় থাকবে, আর যোদ্ধা শ্রেণীর দেশকে রক্ষা করবে। এই আদর্শ রাষ্ট্রের বক্তব্য তার রিপাবলিক গ্রন্থে তুলে ধরেছেন। এইভাবে অন্ধভাবে রাষ্ট্রকে হাইলাইট করেছে আদর্শবাদীরা। আধুনিক যুগের যে আদর্শবাদী জার্মান দার্শনিক হেগেল, তিনিও কিন্তু রাষ্ট্রকে বড় করে তুলে ধরেছেন। রাষ্ট্র ঈশ্বরের সৃষ্টি, রাষ্ট্র কোনো অন্যায় করতে পারে না। রাষ্ট্রের শাসক ঈশ্বরের দ্বারা প্রেরিত দূত। সুতরাং রাষ্ট্রকে মেনে চলবে ব্যক্তি, অন্ধভাবে মেনে চলবে। তার কারণ রাষ্ট্রকে মেনে চললেই ব্যক্তি তার অধিকার, স্বাধীনতা পাবে। এই হলো আদর্শবাদ। এই সমস্ত আদর্শবাদী বক্তব্যকে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তাবিদরা কিছুটা গুরুত্ব দিলেও পুরোপুরি ভাবে গুরুত্ব দেননি। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে বাস্তবতাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাহলে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার একটা বড় বৈশিষ্ট্য বাস্তবতাকে গুরুত্ব দেওয়া। বাস্তব পরিস্থিতি, বাস্তবের বিদ্যমান অর্থনৈতিক ব্যবস্থা, বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা, বিদ্যমান মানুষের মধ্যে যে রীতিনীতি প্রচলিত আছে, সামাজিক বিষয়, এগুলিকে অর্থাৎ বাস্তবকে গুরুত্ব দিয়ে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা গড়ে তুলেছে। তাহলে আমরা একথা বলতে পারি যে তত্ত্ব, থিওরি আর হলো বাস্তব, এই উভয়ের মধ্যে মেলবন্ধন করেছে। কিন্তু পাশ্চাত্যের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে থিওরি আর বাস্তবের মধ্যে মেলবন্ধন করা হয়নি।